নমস্কার, আমি সুকল্পা। আপনাদের এই মুহূর্তে নিয়ে যাব আলোর পথে। আমরা মানুষ, তাই আমাদের চলার পথে সমস্যা থাকবেই, কিন্তু এই সমস্যাগুলোকে দুহাতে সরিয়ে দিতে হবে। কে সরাবেন, এটাই তো আপনার প্রশ্ন। কেননা আপনি অনেক অনেক মানুষের কাছে গেছেন, প্রচুর প্রচুর অর্থ নষ্ট হয়েছে আপনার, কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি। তাই ভাবছেন যে যে সমস্যা রয়েছে এই নিয়েই থাকবো, যা হয় হবে। না, কখনো না, এটা তো আমরা হতে দিতে পারি না আপনাকে। কেননা এই মুহূর্তে যে আমার অনুষ্ঠান আলোর দিশারি, আলোর পথ দেখানোই হচ্ছে আমার উদ্দেশ্য। আর সেই আলোর পথে হেঁটে যাবেন আপনি। দেখুন, এই যে অনুষ্ঠান, যে অনুষ্ঠানের মাধ্যমে আপনার বাড়িতে ছড়িয়ে পড়ে আলো, আপনার মনে ছড়িয়ে পড়ে আলো, হয়ে ওঠেন আলোয় আলোকিত। কিছুক্ষণের জন্য একেবারে কিন্তু মনে হয় জীবনে কোনো সমস্যাই নেই। ঠিক এই মানুষটির সেটাই গুণ। কেন বলুন তো? এটা হচ্ছে তার দীর্ঘ দীর্ঘ বছরের অভিজ্ঞতা এবং মা মহামায়ার প্রতি তার বিশ্বাস এবং অগাধ ভালোবাসা। আজ তাকে এই জায়গায় নিয়ে এসেছেন, আর আমরা তার থেকে হই উপকৃত, তার দেখানো পথে আমরা হই আলোয় আলোকিত। আর একদম কথা বলে সময় নষ্ট করব না, জানি বন্ধুরা অপেক্ষা করছেন তার কথা শোনার জন্য, তাকে দেখার জন্য। তিনি আর কেউই নন, আমাদের পরম প্রিয় মহান্ত শ্রী দীপ্তেশ্বরানন্দ মহারাজ। আসুন আমরা আলোর দিশায় সবাই আলোকিত হই। প্রণাম মহারাজ। নমস্কার, জয় মা। সকলকে স্বাগত জানাই আলোর দিশারি অনুষ্ঠানে। সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তে। সৃষ্টি স্থিতি বিনাশানাং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয় গুণময়ে নারায়ণী নমস্তে। শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তে। আজকে চলে এসেছি আবারও আপনাদের সাথে লাইভে কথা বলার জন্য। আজকে দেখুন, এই দুর্যোগের দিনে একটা দুর্যোগ, একটা শুকনো দুর্যোগ চলছে, মানে নিঃশব্দে, একেবারে কোনো শব্দ নেই না, কিন্তু দুর্যোগ চলছে, ভীষণ রকম দুর্যোগ। কখন কার কি হয়ে যাচ্ছে, কখন কার কি ঘটনা ঘটে যাচ্ছে কেউ কিন্তু আমরা বুঝতেই পারছি না, কিন্তু ঘটনা ঘটে যাচ্ছে। একদম, যে ঘরে রয়েছে তারও ঘটছে, যে বাইরে কর্ম চাকরি করছে, কর্মজীবন তারও ঘটছে, যে পড়াশোনা করছে তারও ঘটছে। শুধু চারিদিকে একটা কেমন ধ্বংসের একটা বাতাবরণ। মহারাজ, আমরা কি এর থেকে পরিত্রাণ পেতে পারি না? পরিত্রাণের একটাই জায়গা, তুমি একটু আগেই বললে, মহামায়া, মহামায়া ভগবতী। দেখুন, আমিও তো মানুষ, নিশ্চয়ই আজ সাধনা বলি, মায়ের কৃপায়, গুরুর কৃপায় আজকে এই জায়গায় এসেছি, কিন্তু আমরাও তো মানুষ, আমাদেরও তো জীবনে সমস্যা, দুঃখ, কষ্ট রয়েছে। একদম একদম। তো আপনারা যারা আসছেন আমাদের কাছে, কিংবা আপনারা যারা আরো গেছেন, প্রত্যেকের কাছে অনেকে নিরাশ হয়েছেন, অনেকে আনন্দ পেয়েছেন, অনেকের কাজ হয়েছে, অনেকের কাজ হয়নি। আর এই মুহূর্তে কিন্তু প্রত্যেকেরই বিশ্বাস, ভরসা সবটাই চলে গেছে। একদম ঠিক। টিভিতে দেখছেন, আমরা কথা বলছি, ভালো লাগছে, কিন্তু আপনাদের আমাদের প্রতি টান আসছে, কিন্তু আবার ভয়ও আসছে। গেলে কি সত্যি কাজ হবে? একদম সঠিক পয়েন্টে মহারাজ আপনি কথা বলছেন। না মাথায় গেলেই টাকটা মেরে দেবে, বড় ফর্দ ঝুলিয়ে দেবে। একদম, এটা কিন্তু বাস্তব, একদম বাস্তব মহারাজ, যেটা আপনি বলছেন। ধরুন, আমার চেম্বারে একজন কেউ এলো, একটু সঙ্গে থাকবেন বন্ধু, আমার চেম্বারে কেউ এলো, আমার মন্দিরে কেউ এলো, তাকে আমি কি করলাম? তার সমস্যা দেখলাম, আমি দেখছি তার একটা ভালোভাবে প্রয়োগ দরকার, তাকে এটা কাটানোর জন্য একটা প্রয়োগ দরকার। তাকে আমি 10,000 বলি, আর 5,000 বলি, আর 500 টাকা বলি, যেটাই বলবো সে আগেই আমাকে ভাববে এই তো লুটতে বসে গেছে। এই যে একটা মানসিকতা মানুষের, কারণ দীর্ঘদিন ঠকতে ঠকতে আজকে এই জায়গায় এসে উপনীত হয়েছে। একদম। কিন্তু আমি একটাই কথা বলবো, দেখুন, আমরাও মানুষ, আমাদের জীবনে অনেক সমস্যা, দুঃখ, কষ্ট রয়েছে, কিন্তু একটা জিনিসই আমি কিন্তু আপনাদের বোঝাবো যে 95% আমি আপনাকে প্রতিকার করে দিতে পারবো, আপনার কাজ হবেই সঠিক বিচারের মাধ্যমে। একদম। কিন্তু আর 5% কিন্তু ঈশ্বরের প্রতি আপনাকে ছাড়তে হবে। নিশ্চয়ই, এটা ডেস্টিনি, এটা ডেস্টিনি, মানতেই হবে। ডেস্টিনি, ভাগ্য, কর্ম। এই যে 9টা গ্রহ যে
ভাবে ঘর নিয়ে বসে পড়ে সেটা হচ্ছে আপনার ভাগ্য, ওইটাই হচ্ছে কর্মফল। নবগ্রহ হচ্ছে বিষ্ণুর অবতার, শ্রী বিষ্ণু কিন্তু নবগ্রহ রূপে অবতীর্ণ হয়েছেন, তাই সেই ক্ষেত্রে তিনি কিন্তু আমাদের কর্ম ফল অনুযায়ী কিন্তু আমাদের কর্ম অনুযায়ী ফল প্রদান করছেন। হ্যাঁ, কর্ম অনুযায়ী ফল প্রদান করছে। তাই প্রত্যেককে বলবো ভরসা বিশ্বাস এটা নিয়ে আসবেন। আমি যতটুকু পারবো সঠিকভাবে আপনাদের পথ দেখাবো, গাইডেন্স দেব, আর যেটা পারবো না মুখের উপর বলে দেবো এটা তোমার হবে না, তুমি যেও না। আমি টাকার চিন্তা পয়সার চিন্তা করি না, আজ পর্যন্ত করিনি। আমাকেও কিন্তু কষ্ট করে 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 এই জায়গাতে কে কিন্তু কারোর জায়গা কাউকে 1 ইঞ্চি ছাড়ে না, একদম বিনা যুদ্ধে নাই দেব সুচাগ্রমেদিনী। সুচাগ্রমেদিনী। মহারাজ ফোনটা নেব? হ্যাঁ নিয়ে নাও। আচ্ছা, নমস্কার। নমস্কার। হ্যাঁ, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা, কার সম্বন্ধে জানবেন? মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম? তনিমা ঘোষ। হ্যাঁ হ্যাঁ, তনিমা ঘোষ। তনিমা ঘোষ। তনিমার ডেট অফ বার্থ বলুন। 26/10/2004। 26/10/2004। সময়? সময় 12:35। দুপুর? দুপুর 12:25 না 25 না 35? 25। বেশ। আর ওর জন্মস্থান কোথায়? নদিয়া, কল্যাণ। কি জানতে চান মহারাজের কাছে মেয়ের সম্বন্ধে? কেরিয়ার। অনুষ্ঠান দেখেন মহারাজের? আচ্ছা আচ্ছা, 26/10/2004। 26/10/2004 দুপুর 12:25। হ্যাঁ, নদিয়ায় ওর জন্ম। কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন। নদিয়া? হ্যাঁ হ্যাঁ, অনুষ্ঠান দেখেন কিন্তু কানেকশন আজকে পেয়েছে। হ্যাঁ, আপনি শুনতে থাকুন এবং রেসপন্স করবেন। হ্যাঁ, দেখুন ব্যাপারটা এখানটা এমন এসে দাঁড়িয়েছে, ওর এখানে কেরিয়ারে কিন্তু বিভিন্ন ভাবে কিন্তু বাধা রয়েছে। প্রথমত রবির প্রতিকারটা কিন্তু ভীষণ ভাবে প্রয়োজন। রেসপন্স করবেন। ওর কিন্তু ওর কেরিয়ার নিয়ে কিন্তু খুব চিন্তিত। আপনারা কিন্তু পথ পাচ্ছেন না কেউ, ও কিন্তু কোনো রকম ভাবে এগোতে পারছে না। পড়াশোনা ঠিকঠাক হলেও কিন্তু সেভাবে কিন্তু ভীষণ ভাবে কিন্তু চিন্তিত। ওর কিন্তু ভীষণ ভাবে নবগ্রহ যাক আর তার সাথে দুর্গা সপ্তশতী করে দেবী কবচ ধারণ করতে হবে। ওর কিন্তু বাধা কর্মক্ষেত্রে। আচ্ছা, কারণ মানে বিভিন্ন দিক থেকে কিন্তু ওর বাধা সৃষ্টি হচ্ছে। ওর রবি কিন্তু নিচস্থ, রবিকে কিন্তু করতে হবে এবং কর্মক্ষেত্রে একাধিক বাধা, কর্মক্ষেত্রে অমনোযোগ হয়ে যাবে, কর্মক্ষেত্রে গিয়ে মন বসবে না, এবং ও যদি চাকরি বাকরি করতে যায় সেখানে বাধা, কেরিয়ারে বাধা, ভাগ্যের জায়গায়ও কিন্তু প্রতিযোগিতামূলক একটা জায়গায় এসে দাঁড়াবে। এর জন্য কিন্তু ভালোভাবে প্রতিকার বাবা দরকার। রেড বক্সের যে নাম্বার পাচ্ছ সেই নাম্বারে ফোন করো, একদম মায়ের কাছে চলে এসো, মায়ের কাছে বসে মেয়ের জন্য প্রার্থনা করে মেয়ের প্রতিকারটা আপনার হাতে তুলে দেব। হ্যাঁ, আপনি আগামীকাল চলে আসুন। অবশ্যই কালকের দিনটা কিন্তু কোনোভাবে মিস করবেন না। রেড বক্সের নাম্বারে ফোন করুন। রেড বক্সের নাম্বারে ফোন করে মহারাজ নিজে যখন বলে দিয়েছেন কালকে আসতে, অবশ্যই কালকে কিন্তু যোগাযোগ করুন মেয়ের জন্য। হ্যাঁ, নমস্কার। হ্যালো। হ্যাঁ, টেলিভিশনের সাউন্ড মিউট করুন। টেলিভিশনের সাউন্ড মিউট করুন। আমার নাম অমিতাভ চক্রবর্তী। সবই তো বুঝলাম, কিন্তু ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছে। যাই হোক, অমিতাভ চক্রবর্তী কার সম্বন্ধে জানবেন? আমার সম্বন্ধে।
ডেট অফ বার্থ বলুন। ডেট অফ বার্থ, হ্যাঁ হ্যাঁ 1974 হ্যাঁ 12ই সেপ্টেম্বর। 12ই সেপ্টেম্বর 1974। আচ্ছা, জন্ম সময়? জন্ম সময় রাত্রি 10:10। রাত 10:10। আর আপনার জন্মস্থান? কলকাতা। কলকাতা। ডেট অফ বার্থ কি বললো? 12ই সেপ্টেম্বর 1974। 12/9/74, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। 12/9/74। কি জানতে চান মহারাজের কাছে? সময় কত? সময় হচ্ছে ক্রিয়ার সম্বন্ধে রাত 10:10। রাত 10:10। কেরিয়ার সংক্রান্ত। আচ্ছা, অনুষ্ঠান দেখেন মহারাজের? হ্যাঁ দেখি। আচ্ছা বেশ, মানে আজকে কানেকশনটা পেয়ে গেছেন। হ্যাঁ 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 ঠিক আছে, কেরিয়ার সংক্রান্ত প্রশ্ন মহারাজ। হ্যাঁ। কেরিয়ারটা ভালো ছিল কিন্তু তোমার দারিদ্র যোগ সৃষ্টি হয়েছে। তোমার ক্যারিয়ারটা কিন্তু খুব খারাপ না, কিন্তু তোমার দারিদ্র যোগ সৃষ্টি হয়ে গেছে। তোমার অর্থ কিন্তু ভীষণভাবে ব্যয় হবে, আর তার সাথে কিন্তু গুপ্ত শত্রুর দ্বারাই তুমি পীড়িত হয়ে যাবে। হ্যাঁ কি না? এই প্রবলেমগুলো হচ্ছে কি হচ্ছে না? শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। আমি যেগুলো বলেছি সেগুলো ঠিক না ভুল বললাম? হ্যাঁ ঠিক বলেছেন। হ্যাঁ, এখানে শুক্রের একটা কিন্তু প্রতিকার কিন্তু তোমার দরকার লগ্নপতির। আর তুমি ভুবনেশ্বরী প্রয়োগ করো। তোমার ভুবনেশ্বরী প্রয়োগটা ভীষণ ভাবে প্রয়োজন। জীবনে উঠতে গেলে এই জায়গাটা, মানে সুখের জায়গাটা, ভোগের জায়গাটা বাড়াতে হবে। তোমার কিন্তু কোনোটাই কিন্তু সেভাবে আসছে না। জলের মতন অর্থদণ্ড হচ্ছে, জলের মতন অর্থ খরচ হচ্ছে, এবং ভীষণ ভাবে শত্রুর দ্বারায় পীড়িত হচ্ছে। চারিদিক থেকে কিন্তু একটা গুপ্ত শত্রু আষ্টে পৃষ্ঠে ধরবে। হ্যাঁ কি না? এই জায়গাটা একটু প্রতিকার করতে হবে তোমাকে। আপনার এগুলো থেকে বেরিয়ে আসতে ইচ্ছে করছে না? তাহলে একটু প্রতিকার করতে হবে। ফোন করতে, অবশ্যই ফোন করেছেন, খুব ভালো কথা। কিন্তু দেখুন টেলিভিশনের পর্দায় স্ক্রলে রেড বক্সে মহারাজের নাম্বার রয়েছে। নাম্বারটা সেভ করে রাখুন। লাইভ শেষ হওয়া মাত্রই ফোন করুন, যোগাযোগ করুন তার সঙ্গে। তাহলেই তো জিনিসগুলো কাটবে না। ভালো থাকবেন, ভালো থাকবেন। আমরা ডাক্তারবাবুর কাছে যাই শরীর খারাপ হলে, কিন্তু উনি যে প্রেসক্রাইব করেন সেই ওষুধগুলো তো আমরা কিনে খাই, তাহলেই তো আমরা ভালো হই। একদম। তা জেনে নিয়ে তো চলে আসি না। এই ক্ষেত্রেও কিন্তু সেটাই আমাদের করতে হবে। যাই হোক, নমস্কার। নমস্কার, কে বলছেন? শুনতে পাচ্ছেন? দুর্ভাগ্য, কানেকশনটা কেটে গেল। মহারাজ, এটাই কেন আমরা করি না? এই যে আমরা সত্যি কথা ডাক্তারবাবুর কাছে যাই, অসুখ করে, প্রেসক্রাইব করেন ওষুধ, আমরা সেটা কিনে খাই। দেখো, কিন্তু এই ক্ষেত্রে আমাদের ফোনে জেনে নিয়ে কি লাভ? মানুষকে যে একটু সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন। সেই টপিকটাই আমি বলছিলাম যে একটু সঙ্গে থাকুন। কি করে মানুষকে আমি বলবো, কারণ মানুষ তো ঘুরে ঘুরে হন্যে হয়ে গেছে। এক্স্যাক্টলি, এটাও একটা কারণ। এটাও একটা কারণ। বিশ্বাসের জায়গাটা যেভাবে নষ্ট হয়ে গেছে, এবার কাকে ভরসা করবে, কাকে বিশ্বাস করবে? মানে এখানে তো আর কিছু জোরের জায়গা নেই, একদম জোর করার জায়গা নেই। কারণ তারা জানতে চায়, এই কারণে জেনে নিচ্ছে আমার সাথে কি হচ্ছে, মিলছে কিনা। কিন্তু এবার মিলিয়ে নিল, শুনে নিল, এবার প্রতিকার করবো, এবার ভয় না তো, এবার ভয়। আপনি সিদ্ধ পুরুষ, তাই ব্যাপারটা আমাদের সাধারণ মানুষের মনের অবস্থাটা বুঝতে পারছেন। একদম টু দি পয়েন্ট যেটা আপনি ধরেছেন, ওই সেই ঘুরে ফিরে চারিদিকে এত কিছু বেরিয়ে গেছে। হ্যাঁ, কিন্তু আমি কিন্তু সত্যি কথা, আমি যেটা বলি ক্লিয়ার কাট বলে দিই, যে আমাদের জীবনে, সবার জীবনে সমস্যা থাকে, থাকতেই হবে। সেই সমস্যা কিন্তু 95% আমি দায়িত্ব নেব, আর 50% কিন্তু ঈশ্বর নেবে। নিশ্চয়ই, আমাকে কিছু বলতে পারবেন 100 বার। কিন্তু আমি কিন্তু ডে 1 থেকে যতদিন না আপনার সেই সমস্যার সমাধান হচ্ছে, আমি কিন্তু কন্ট্যাক্ট রাখি। আমি কিন্তু একদম নিজেই ফোন করে কিন্তু জিজ্ঞেস করি কেমন আছো, কি ব্যাপার। ঠিক। আমি প্রোগ্রাম করলাম, আপনি দেখে এলেন, কাজ করে দিলাম, ভুলে গেলাম, ফোন ধরলাম না। আর আমাকে দেখালে আমি আমার নিজস্ব যে আমার পার্সোনাল যে নাম্বারটা, সেটা তাকে দিয়ে দিই, তুমি আমাকে কল করবে। একটা
আত্মিক যোগাযোগ হয়ে যায়। আত্মিক যোগাযোগ, আত্মিক যোগাযোগ। আমি জানি এখানে সবাই আমার প্রিয়, ঠিক, আমার ঠিক, নিজের লোক। নিশ্চয়ই এই নিশ্চয়ই। কাপড়টা পরেছি, আমি জানি পরার সময় ভেবে নিয়েছি এখন থেকে জগতের জন্য আমার। একটা ঘটনা বলি, সঙ্গে থাকবেন। সামনে স্নান যাত্রা, হ্যাঁ সামনে স্নান যাত্রা 22শে জুন। 22শে জুন। এই স্নান যাত্রায় বেশ 5-6 বছর আগে স্নান যাত্রা আমার যে আশ্রম চম্পকনগর মা মনসা মন্দির চাঁদ সদাগরের ওখান থেকে ফিরছিলাম, আমার গাড়ির নিচে একটি সাপ পড়েছিল। আচ্ছা। কিন্তু সাপটি কিন্তু আমার গাড়িতে পিষে যায়নি, সাপের পেটে এরকম একটা চেরা দাগ, একটু রক্ত বেরোচ্ছিল। আমি ভেবেছি পিষে গেছে, আমি নেমেছি, আমার সাথে আরো শিষ্যরা ছিল। আমি নেমে গিয়ে দেখতে গেছি, মনে হয় আমার গাড়িতে হয়নি, আমার গাড়িতে পিষে গেলে তাহলে ওর কিছুই থাকতো না। গাড়িটার মাঝখান দিয়ে গেছে, এবার রক্ত বেরোচ্ছে, মনে হয় বাচ্চা টাচ্চা দিয়েছে বোধ হয়, কোন রকম কিছু একটা হয়েছে সাপটা। আমরা দেখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে একটা বাইক এমন ভাবে সাপের মাথাটা মুড়ে নিয়ে চলে গেল, ঠিক হয়ে গেছে, তাও আধমরা, অর্ধেক মৃত। এবার আমি ভাবছি কি করব। এবার আমার সাথে আমার এক শিষ্য ছিল, সে বলছে আমি মহারাজ আমি একটা সাইডে রেখে দিই। আমি এমন মতিভ্রম হয়ে গেলাম, আমি না থতমত খেয়ে গেছি সাপটাকে দেখে, যে তখন ওখানে দাহ করলে খুব ভালো হতো। এই একটা শিক্ষা পাবো গুরুর কাছ থেকে, তার জন্য হয়তো ভগবান আমাকে মতিভ্রম করে দিল। আর আমি ওখানে যে নাগ দেবী তার প্রধান পুরোহিতের পদেই আমাকে বসিয়ে রেখেছে, এটা একটা মতিভ্রম হয়েছিল, আমি একদম বলছি। এবার আমি না ওনাকে দাহ করিনি, ওনাকে পাশে রেখে দিয়ে বেরিয়ে এসেছি। এবার আমি কি করব, আমি কাশিতে আমার গুরুজিকে কল করলাম, ফোন করলাম, गुरुजी प्रणाम, एक साप हमारे गाड़ी के नीचे पड़ गया था, तो हमारे गाड़ी से कुछ नहीं हुआ, दूसरे गाड़ी से हुआ। আমাকে বলছে তু দেখ रहा था, আমি কहा अरे তুই কি করে দেখলি? তুই সাধু হয়ে, তুই একজন ভগবানের সেবক হয়ে তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে দেখলি? তুই ওটাকে নিয়ে চিকিৎসা করলি না কেন, ডাক্তারখানায় নিয়ে গেলি না কেন? কি প্রেম, কি প্রেম তাদের। বলছে ওটা তো, এটা শিক্ষা, আমি শিক্ষা পেলাম। আমি সেই গাড়ি ঘুরিয়ে আমি আবার মন্দিরে যাই, শেষে ওই সাপটিকে তার কিছু করতে পারলো না। আমি মন্দিরে মাকে পরের দিন পুজো অর্চনা করে ক্ষমা প্রার্থনা চেয়ে আমি ফিরি। সেদিন থেকে শিখেছি যে যে সব জগতের যা বস্তু আছে সবই তো ঈশ্বর, সবই তো আমার। তাই আপনারা যখন এসে আপনাদের কষ্ট ব্যক্ত করতে পারছেন আমাকে, তাহলে আর আমাকে কিন্তু ব্যক্ত করছেন এই কারণে প্রতিনিধি ভেবে, ঠিক আমি ঈশ্বরের প্রতিনিধি, আমি সঠিক পথে আপনাদের চালনা করব। আর আমি পথ চালানোর মানে আপনার পথপ্রদর্শক আমি নই, পথপ্রদর্শক হচ্ছে ভগবান। গীতাকে যদি, শ্রী ভগবত গীতাকে যদি আপনি আশ্রয় করেন, চণ্ডীকে যদি আশ্রয় করেন, গুরু আশ্রয় নেন, তাহলে দেখবেন আপনার পথ নিশ্চয় সুন্দর হচ্ছে। এবং আমি পথ প্রদর্শক নই, ঈশ্বর পথ প্রদর্শক। তাই সেই মহামায়ার সান্নিধ্যে আসতে গেলে একজনের মাধ্যম, সেই মাধ্যম আমি হচ্ছি দাসোহাম দাসোহাম দাসোহাম। কি সুন্দর কথা। হ্যাঁ নমস্কার। হ্যাঁ আপনার নাম কি? আমার নাম টিঙ্কা ঘোষ, আমার নাম মেঘনা ঘোষ। আপনি কার সম্বন্ধে জানবেন, মেয়ের সম্বন্ধে না নিজের? হ্যাঁ আমার মেয়ের সম্বন্ধে। মেয়ের নাম কি? মেঘনা ঘোষ। মেঘনা ঘোষ। মেঘনার ডেট অফ বার্থ বলুন। হ্যাঁ 20-8-2019। 20-8-2019। হ্যাঁ। ওর জন্ম সময়? সকাল 7টা। জন্মস্থান? হ্যাঁ জন্মস্থান মুর্শিদাবাদ। আচ্ছা বেশ। আপনি মহারাজের অনুষ্ঠান দেখেন? সকাল 7টা। হ্যাঁ হ্যাঁ দেখি, মাঝে মধ্যে দেখা হয়। আচ্ছা বেশ। কি জানতে চান মহারাজের কাছে মেয়ের সম্বন্ধে? প্রশ্নটা কি? মেয়েটা খুব চঞ্চল। আচ্ছা এবার দেখুন, আমি বলে দিচ্ছি, প্রথমত বন্ধুর দিক থেকে, বন্ধু বান্ধবের দিক থেকে মেয়েকে বাঁচিয়ে রাখতে হবে। তারপরে হলো আমি বলছি একটু ধরো, ছোট তো অনেক। হ্যাঁ ছোট অনেক, 19 হয়েছে 2019। হ্যাঁ কিন্তু ভবিষ্যতে কিন্তু বন্ধু বান্ধবের দিক থেকে কিন্তু ওকে বাঁচিয়ে রাখতে হবে। হ্যাঁ মানে ভালো বন্ধু যেন হয় সেটা দেখতে হবে। আর ওর কিন্তু শরীরের দিকে তুমি খেয়াল করো। হ্যাঁ শরীরটা তো সবসময় একটু খারাপ থাকে। শরীর, বিদ্যাস্থান এইগুলো কিন্তু খেয়াল করতে হবে মা।
হ্যাঁ, আর ভবিষ্যতে আমি কিন্তু আবারও বলছি, কারোর হাতে কিন্তু ছাড়বেন না মেয়েকে। বন্ধু বান্ধব এমনি এই যা তো বাজারে ঘুরে আয়, হ্যাঁ, এরকম করে ছাড়বেন না। মেয়ের কিন্তু একটু সমস্যা আছে, আর পড়াশোনা একটু বিদ্যায় বাধা রয়েছে, বিদ্যার কিন্তু কাজ করতেই হবে। আর এত ছোট, ওর কাজ করলে এবং ও খুব সুন্দর উপকারও পাবে, ওর প্রতিকারটা খুব তাড়াতাড়ি হবে, খুব ছোট তো। আপনি একটু মহারাজের সঙ্গে যোগাযোগ করবেন লাইভের পরে, ঠিক আছে? একটা কথা জিজ্ঞাসা করছিলাম, মানে ওর ভাতৃযোগ আছে? হ্যালো, হ্যাঁ বুঝতে পেরেছি, খুব একটা খারাপ না। বলছি ওর ভাতৃযোগ আছে? আমি বুঝতে পেরেছি, হ্যাঁ, কিন্তু মহারাজের কথায় আমি বুঝতে পারছি আপনার একটু প্রতিকারের দরকার রয়েছে। আপনি যেটা বললাম, আপনি লাইভের পর এর ভাতৃযোগ আছে, একটু রেড বক্সের নাম্বারে যোগাযোগ করুন। বেশ ঠিক আছে। ভাতৃযোগ আছে, কিন্তু তার জন্য প্রতিকারের দরকার একটু আছে। প্রতিকারের আপনার দরকার আছে। হ্যাঁ, এই যে ভাতৃযোগ আছে এটা জেনে নিলেন, এটাই উনি শান্তি করে বসে থাকলে কিন্তু হবে না। কথাটা শুনতে খুবই খারাপ, কিন্তু যোগাযোগটা করুন, প্রতিকারের দরকার রয়েছে। হ্যাঁ, নমস্কার। না, এই মুহূর্তে কেউ নেই, সেই ঘুরে ফিরে একই সেই কথা জায়গাতেই আমরা চলে আসছি। একদম, কারণ প্রথমত ও মহারাজ ফোন আছে, আমাদের ঈশ্বরটা নেব। হ্যাঁ নিন। নমস্কার। নমস্কার, হ্যাঁ। ব্যারাকপুর থেকে বলছি। গুরুজি প্রণাম। আর মা তোমার মঙ্গল করুক, আশীর্বাদ রইল। কার সম্বন্ধে জানবেন? বলছি আমার সম্পর্কে। নামটা বলুন। শরীর স্বাস্থ্য, কাজবাজ। আচ্ছা ঠিক আছে, নামটা বলুন। হ্যাঁ, গৌরব শর্মা। গৌরব শর্মা। ডেট অফ বার্থ? 21/8/1988। 21/8/1988। 1988। জন্ম সময়? রাত 12টা। রাত 12টা। আর আপনার জন্মস্থান কোথায়? কলকাতা। কলকাতা। খুব চিন্তায় রয়েছেন, খুব বোঝাই যাচ্ছে, গলার আওয়াজই সেটা বলছে। কাজবাজ নিয়ে। শুনুন মহারাজ কি বলছেন, শুনুন। হ্যাঁ হ্যাঁ, গুরুজি বলুন। দেখো, তোমার এখন দশা ভালো যাচ্ছে না এই সময়টা। তোমার কিন্তু শুরু হয়েছে অনেক আগের থেকেই, তুমি কোন রকম ভাবে কিন্তু খেই খুঁজে পাচ্ছ না। যেটাই করছো না কেন, কদিন ঠিক যাচ্ছে, আবার তুমি থমকে যাচ্ছ। তুমি একটু দশাপতির একটা প্রতিকার তোমার ভীষণ ভাবে দরকার। বুঝতে পারছেন? রেসপন্স করবেন। হ্যাঁ, বল। শরীরটা নিয়ে খুবই ভুগছি। না, এখন শরীর স্বাস্থ্য ভালো যাবে না, যোগাযোগ ব্যবস্থা খারাপ হবে, সম্পর্ক ঠিক থাকবে না, কর্মক্ষেত্রের সমস্যা। এবং গ্রহের জন্য হচ্ছে গুরুজি? এটা একদমই গ্রহের জন্য হচ্ছে, এবং এই সময় গুপ্ত শত্রুর উপদ্রব কিন্তু তোমার উপরে একদম আসবে, কর্মক্ষেত্র, তাই তো? আর একটা কথা জিজ্ঞেস করছি গুরুজি, বলছি বাস্তুর কি কোনো সমস্যা আছে? দেখছি। হ্যালো গুরুজি। হ্যাঁ, আপনি সঙ্গে থাকুন। কি কোনো সমস্যা আছে? ওনার বাস্তুতেও সমস্যা আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ গুরুজি বলুন। না, বাস্তু না, তোমার সময়টা ঠিক যাচ্ছে না। এবার বাস্তুটাকে, এই কুণ্ডলিতে কিন্তু বাস্তুটা ওঠেনি এখানে কোন। হ্যাঁ, কিন্তু আপনার কিন্তু অন্য দিক থেকে সমস্যাটা আসছে। আপনি আগামীকাল আমার মন্দিরে চলে আসুন। যদি সমস্ত কিছু সমস্যার সমাধান চান, মহারাজ যখন বলেছেন আপনাকে আগামীকাল তার মন্দিরে আসতে, অবশ্যই কিন্তু যোগাযোগ করুন। টেলিভিশনের পর্দায় দেখুন, স্ক্রলে লাল বক্সের মধ্যে যে নাম্বার দুটো রয়েছে, যোগাযোগ করুন, কথা বলুন। আজকে মহারাজ আমাদের হাতে আর একদম সময় নেই, সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। ভালো।